পিয়ারসহ 5 দাবিতে ফের রাজপথে জামায়াত ও সমমনা 8 দল। সনদ সই করে ভিন্ন অবস্থানের সমালোচনা বিএনপির। রাজনীতিতে অনৈক্যে হতাশা মির্জা ফখরুলের। নির্বাচন আইন শৃঙ্খলা পরিস্থিতি বড় চ্যালেঞ্জ। পরিবেশ নিয়ে শঙ্কা নিয়ে ইসির। ভোটের মাঠে বিভিন্ন বাহিনীকে 8 দিন রাখার প্রস্তাব। প্রচারণায় ব্যবহার করা যাবে না ড্রোন। বগুড়া এনসিপির সমন্বয় সভার বাইরে ককটেল বিস্ফোরণ। নির্বাচন সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করার অপপ্রয়াস দেখছেন সার্জিস আলম। নিরাপত্তা জোরদার। কোটা আন্দোলনের আড়ালে নীল নকশায় আওয়ামী লীগ সরকারের পতন। সুষ্ঠু বিচার হলে খালাস পাবেন শেখ হাসিনা, দাবি রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর। ট্রাইব্যুনাল আইনের সমালোচনা। এবং এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ। 20% বাড়ি ভাড়া সহ 3 দাবি আনায় অনড় অবস্থান। বিএনপির সংহতি। ক্ষমতায় গেলে চাকরি জাতীয়করণের আশ্বাস নেতাদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। পিয়ারসহ 5 দাবিতে ফের রাজপথে জামায়াত ও সমমনা 8 দল। রাজধানীর বাইতুল মোকাররমে সমাবেশ করছে জামায়াত। সেখানে আছেন সহকর্মী শফিক মুন্সি। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, জামায়াত ইসলামী আয়োজিত আজ এই বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে তাদের 5 দফা দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং তাদের এই সমাবেশে প্রধান দাবিটি হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আগামী নভেম্বরে গণভোট আয়োজন করা এবং একই সাথে আগামী জাতীয় নির্বাচনের সংসদের উভয় কক্ষেই পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি কিন্তু তারা তুলেছেন এবং তাদের এই 5 দফা দাবিতে আজকের যে সমাবেশ, সেই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন এখন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। আমরা সরাসরি চলে যাব তার বক্তব্যে। এটা কোনো নেতার নেতৃত্বেও হয় নাই। এই জুলাই বিপ্লব হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই আন্দোলন শুরু করেছে কোটা সংস্কারের দাবিতে। সেই দাবিতে যখন জুলুম নির্যাতন চালানো হয়েছে, পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ছাত্রদেরকে, সেই সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, সকল শ্রেণী পেশার মানুষ দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তোলার মধ্য দিয়ে দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে। ফ্যাসিবাদী সরকার পদত্যাগ করে মামুর বাড়ি পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু ওই জনগণ এখন আসে না নাই। সুতরাং সরকারকেও বুঝতে হবে, সব দলকেও বুঝতে হবে, এই জনগণ এখনো আছেন। শহীদ করেছে মাত্র 2000, আহত পঙ্গু হয়েছে মাত্র 40,000, আর বাকি কোটি কোটি মানুষ আমাদের জীবিত আছে না। ফ্যাসিবাদের বিরুদ্ধে অতীতে যেমন বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছে, আবার যদি কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চায় তাহলে সেই ফ্যাসিবাদের বিরুদ্ধেও বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত আছে। কাজেই এ কথা কারুরই ভোলা উচিত নয়। এই দেশ কারুর বাপেরও না, কোন পরিবারেরও না। এই দেশ হলো বাংলাদেশের 18 কোটি মানুষের দেশ। এই দেশ 18 কোটি মানুষের দেশ। এই দেশ কিভাবে পরিচালিত হবে এটা নির্ধারণ করবে বাংলাদেশের 18 কোটি মানুষ। আর সরকারের কাছে আমরা বলবো, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য জুলাই বিপ্লব হয়েছে, এখনো আমাদের বোনেরা ধর্ষিত হচ্ছে বাংলাদেশের গ্রামে গঞ্জে। জুলাই বিপ্লব হয়েছে, এখনো মিটিং এ বাধা দেওয়া হচ্ছে। জুলাই বিপ্লব হয়েছে, এখনো দলীয় করণের ভূত সরকারের মধ্য থেকে যায় নাই। আমাদের ডক্টর মাসুদ বলেছেন, এক সময় দলকানা লোকেরা প্রশাসনে ছিল, সেই দলকানা লোকদের পরিণতি কি হয়েছে এটা আপনাদের জানেন, পুলিশ কর্মকর্তারাও জানেন, সিভিল প্রশাসনের লোকেরাও জানেন, তাদের একটা আর কোন দুরবস্থায় আছে। বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামের এই যে গণমিছিল এবং বিক্ষোভ সমাবেশ, সে ব্যাপারে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলেন রাজধানীর বাইতুল মোকাররমের প্রাঙ্গণ থেকে। অভ্যুত্থান পরবর্তী সময় রাজনীতিতে অনৈক্য
অত্যন্ত হতাশাজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আরও বলেন, সততা ছাড়া পরিচ্ছন্ন রাজনীতি সম্ভব নয়। আলাদা কর্মসূচিতে বিএনপি নেতারা অভিযোগ করেন, কিছু দল জুলাই সনদে স্বাক্ষর করে বাইরে এসে ভিন্ন কথা বলছেন। উগ্রবাদ ছড়ালে ফ্যাসিবাদ ফেরার শঙ্কাও জানান তিনি। জুলাই সনদ স্বাক্ষরের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলে কথার লড়াই। সনদ স্বাক্ষরের পরও সেই ধারা থেকে বের হওয়ার লক্ষণ নেই। সোমবার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কৃতি শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি মহাসচিব রাজনীতিতে ঐক্যের সম্ভাবনার মধ্যে অনৈক্যের সুরে হতাশা প্রকাশ করেন। এত বড় একটা অভ্যুত্থানের পরে এত বড় একটা সুযোগ সৃষ্টি হয়েছে দেশটাকে আবার সুন্দর করে গড়ে তুলবার, কিন্তু আমরা যখন চারদিকে দেখছি যে আমাদের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন, অনৈক্যে চলে যাচ্ছেন, চারদিকে দেখছি যে একটা অনৈক্যের সুর, তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি। সততা ছাড়া পরিচ্ছন্ন রাজনীতি সম্ভব নয় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। রাজনীতির মধ্যে যদি সৌন্দর্য না আনা যায়, রাজনীতির মধ্যে যদি সততা না আনা যায়, রাজনীতির মধ্যে যদি স্বপ্ন পূরণ করবার যে লক্ষ্যে দৌড় দেওয়ার যে ইচ্ছা সেটাকে তৈরি না করা যায়, তাহলে তো রাজনীতি কখনোই সুন্দর হবে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, জুলাই সনদ স্বাক্ষরের পর কিছু দল বাইরে এসে ভিন্ন কথা বলছে। কথা একরকম বলছে কিছু রাজনৈতিক দল, আবার কাজ করছে আবার আর এক রকম। একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে, ওদিকে জুলাই সনদে স্বাক্ষর করে এসেছে। আজকে আবার তরুণদের দল যেটা এনসিপি, তারা আবার বলেছে জামাত ইসলাম নাকি প্রতারক। আবার জামাত ইসলাম বলেছে নাহিদ ইসলামের বক্তব্য বাঞ্ছিত নয়, কাঙ্ক্ষিত নয়। গণতন্ত্রকামী দলগুলো উগ্রতা ছড়ালে ফ্যাসিবাদ আবারও ফিরে আসতে পারে বলে সতর্ক করেন মোয়াজ্জেম হোসেন আলাল। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই জাতীয় সনদে সই না করা দলগুলো স্বাক্ষর করবে বলে আশাবাদী বিএনপি। এ নিয়ে জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলেও মনে করে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের দিন গণভোট হলে রাষ্ট্রের ব্যয় কমবে, বাড়বে ভোটার উপস্থিতি। গণভোট হলে নির্বাচিত সংসদ সনদ বাস্তবায়নে বাধ্য থাকবে বলেও মনে করেন বিএনপি নেতারা। আহমেদ সালেহিনের রিপোর্ট। দীর্ঘ 7 মাসের বৈঠকে ঐক্যমত্য কমিশনের দেয়া 84টি প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর সমর্থনের পর সই হয় জুলাই জাতীয় সনদ। নানা আলোচনা আর মত দ্বিমতের পরও 26টি দল স্বাক্ষর করে ঐতিহাসিক রাজনৈতিক এই দলিলে। সই করেনি এনসিপি সহ কয়েকটি বাম দল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ মনে করেন, কেউ সনদে সই না করলেও জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না। তবে সরকার ও জাতীয় ঐক্যমত্য কমিশনের আশ্বাসে নির্ধারিত সময়ের মধ্যেই সনদে সই করবেন বাকিরা। তারা স্বাক্ষর করবেন না এরকম কোনো অবস্থান প্রকাশ করেনি, বলেছে সনদে কি আছে দেখে তারপরে তারা স্বাক্ষর করবেন। আমি আশা করি তারা সময় করে স্বাক্ষর করবেন, সে স্বাক্ষর করার সুযোগটা আছে। আমি মনে করি সেটা জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। সনদ নিয়ে গণভোটের বিষয়ে একমত সব দল। দুটি দল ছাড়া সবাই চায় জাতীয় নির্বাচনের দিনই হোক গণভোট। সালাউদ্দিন আহমদ মনে করেন, একই দিন গণভোট হলে রাষ্ট্রীয় খরচ কমবে, বাড়বে ভোটার উপস্থিতি। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, এটা একটি ঐতিহাসিক রাজনৈতিক সমঝোতার দলিল। সেটা বাস্তবায়নের জন্যেই আমরা এখন অঙ্গীকারাবদ্ধ এবং সেটার আইনি ভিত্তি দেওয়ার জন্যেই গণভোট আয়োজন করতে হবে, সেই বিষয়েও আমরা সবাই একমত। দুই একটি রাজনৈতিক দল বলছে যে আগে হতে হবে, সেটা আগে হওয়াটা যৌক্তিক নয়। এখন সেই সময় নেই, বরং জাতীয় সংসদ নির্বাচনের একই দিনে গণভোটের জন্য একটা ব্যালট থাকলে তাতে ভোটার টার্নআউট বেশি হবে। কোনো দাবি তুলে কেউ নির্বাচন বিলম্বের চেষ্টা করলে তা বিএনপি মানবে না বলেও সাফ জানান বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক। জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার যে কোনো প্রয়াসকে আমরা স্বাগত জানাতে পারি না। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সামনে রেখে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় একের পর এক আগুন স্বাভাবিক নয়, বরং পতিত ফ্যাসিস্ট ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সকালে রাজধানীর পল্টনের দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন যত বিলম্বিত হবে চক্রান্ত তত বাড়তে থাকবে। এ কারণে ফেব্রুয়ারির বদলে জানুয়ারিতে নির্বাচনের দাবি জানায় গণ অধিকার পরিষদ।
রাশেদ খান আরও বলেন, যারা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বানচাল করতে চেয়েছে তারা প্রকৃত জুলাই যোদ্ধা হতে পারে না। আইনি ভিত্তি দিয়ে সনদ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তিনি। সরকারের কাছে আমাদের বক্তব্য কখনো বা আমাদের সাথে বা অন্য দলগুলোর সাথে আমি মনে করি বিমানবন্দরে যে ধরনের ঘটনা ঘটেছে এটি ষড়যন্ত্রের অংশ। পতিত স্বৈরাচারের দোসররা রাষ্ট্রকে আনস্টেবল করার জন্য এই ধরনের চক্রান্তে লিপ্ত হয়েছে। নির্বাচন যত বিলম্বিত হবে চক্রান্ত তত বাড়বে। এই কারণে আমাদের দলের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি আগামী জানুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। আপনারা অনতিবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করেন। বগুড়ায় এনসিপির সমন্বয় সভার বাইরে ককটেল বিস্ফোরণ হয়েছে। এ ঘটনাকে জাতীয় নির্বাচন সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করার অপপ্রয়াস দেখছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে এনসিপির সমন্বয় সভা চলার সময় বাইরে ককটেল বিস্ফোরণ ঘটে। সার্জিস আলম বলেন, কোনো রকম বাধা না থাকলেও নির্বাচন কমিশন এনসিপিকে শাপলা প্রতীক দিচ্ছে না। ইসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে এই কমিশনের উপর আস্থা রাখতে পারছে না এনসিপি। বাংলাদেশকে নিয়ে যারা চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, তাদের একটা আমরা আস্ফালন দেখতে পাচ্ছি। আমরা দেখেছি বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ভিতরে ওইরকম সেন্সিটিভ জায়গায়, এয়ারপোর্টের মতো জায়গায় কিভাবে আগুন ধরে যায়। আমরা এটাকে কখনো মনে করি না এটা স্বাভাবিক প্রক্রিয়া। এটা অবশ্যই একটা চক্রান্ত বা ষড়যন্ত্রের অংশ। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব তার এই নিরাপত্তা সংশ্লিষ্ট সকল বাহিনী এজেন্সিকে তারা যেন ওই রকম স্ট্রং নির্দেশনা দেন। নির্বাচনে ড্রোন ব্যবহার বন্ধ এবং এআই অপব্যবহার ঠেকানোর পাশাপাশি ভোট সুষ্ঠু করতে বাহিনী ও সংস্থাগুলোকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ইসি। জাতীয় নির্বাচন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে কমিশন সচিব জানান, ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা নেই। এদিকে ভোটের আগে পরে 8 দিন মাঠে রাখার প্রস্তাব দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। গত বছরের সেই জুলাই আন্দোলনের পর থেকে যে অবস্থা সৃষ্টি হয়েছে সেই দিক থেকে তো অবশ্যই চ্যালেঞ্জ তো আছে আইন শৃঙ্খলার। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, আর এই প্রস্তুতির মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছে নির্বাচন কমিশন। এমন বাস্তবতায় সোমবার সশস্ত্র আইন শৃঙ্খলা বাহিনীর সব বিভাগের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে সাংবিধানিক প্রতিষ্ঠানটি, যেখানে অংশ নেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মহা পুলিশ পরিদর্শক, 3 বাহিনীর প্রতিনিধি সহ আইন শৃঙ্খলার সঙ্গে যুক্ত অন্যান্য প্রতিষ্ঠানের 16 কর্মকর্তা। বৈঠক শেষে ব্রিফিংয়ে কমিশন সচিব জানান, ভোটের পরিবেশ নিয়ে কোনো উদ্বেগ নেই। বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় সকলে। নির্বাচন করার মতন পরিবেশ আছে এবং আশঙ্কা প্রকাশের কোনো কারণ এখানে ছিল না। আমি তাদের ভিতরে উদ্বেগ দেখিনি, বরং এটা দেখাচ্ছে যে তারা একটা ভালো ইলেকশনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া নির্বাচনে ড্রোন ব্যবহার বন্ধ এবং এআই অপব্যবহার ঠেকানোর পাশাপাশি ভোট সুষ্ঠু করতে বাহিনী ও সংস্থাগুলোকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে কমিশন। নির্বাচনী প্রচারণায় ড্রোন ব্যবহার করা যাবে না, কিন্তু মানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তার প্রয়োজনে ড্রোন ব্যবহার করবেন। এআই এর অপব্যবহারের ক্ষেত্রে এনটিএমসি যে ব্যবস্থাটা নিয়েছিল পূজার সময়, ওটা একটা সাকসেসফুল ইভেন্ট, সেটা আমরা ব্যবহার করতে পারি। 5 দিনের ডিপ্লয়মেন্ট প্রোগ্রাম করা হয়, সেখানে একটা প্রস্তাব এসছে নির্বাচনের আগে 3 দিন, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে 4 দিন। 4 দিন এটা আমরা পরীক্ষা করে দেখব। লক্ষ্য একটাই, অবাধ, সুষ্ঠু, পার্টিসিপেটরি একটা নির্বাচন, এবং সবাই এই ব্যাপারে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। আইন অনুযায়ী মাঠে দায়িত্ব পালন করবেন সেনাবাহিনীর সদস্যরা। সেনাবাহিনী নীতিগতভাবে তারা যে অবস্থানে, যে যার অবস্থানে আছেন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনের আড়ালে নীল নকশার মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। শেখ হাসিনাকে নিরাপরাধ দাবি করে ট্রাইব্যুনালে কথা বলেন তার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। তিনি আরও বলেন, শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলেননি। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপনে এসব কথা বলে রাষ্ট্রপক্ষ। নদীতে ফেলে দিয়ে বলা হবে আসামিকে এখন সাঁতার কাটো, এই রকমেরই একটা আইন।
ট্রাইব্যুনাল আইনের কঠোর সমালোচনা করে সোমবার প্রথম দিনের যুক্তিতর্ক শুরু করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। তার দাবি, ঢালাওভাবে ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলেননি শেখ হাসিনা। সে সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, গত 54 বছরে রাজাকার শব্দটি গালিতে পরিণত হয়েছে। এখানে পক্ষ কয়টা? সরকার এবং আন্দোলনকারী। এক পক্ষ মুক্তিযোদ্ধা আর পক্ষ রাজাকার, কারা রাজাকার? না, সব রাজাকার বলে নাই। এটা মাননীয় আদালতের আমি মনে করি মাই লর্ডশিপের এটা একটা ভুল কনসেপশন। ডিউরিং দি লাস্ট 54 ইয়ার্স রাজাকার হ্যাজ বিন এ গালি। শেখ হাসিনার আইনজীবী আদালতে আরো বলেন, রাষ্ট্র পরিচালনায় আওয়ামী লীগ সরকারের কিছু ভুল ত্রুটি থাকলেও দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের নামে নীল নকশার মাধ্যমে তৎকালীন সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এই যে ফেসিবাদ কথা বলেছে, এটা একটি তাদের একতরফা বয়ান। এই কথাগুলি বলে একটি সরকারকে এই যে আজকের যে দুর্বিষহ পরিস্থিতির মধ্যে ফেলেছেন, এটাই তার একটি পরিকল্পিত এই যে বয়ানের একটি অংশ। পাল্টা প্রশ্ন ছুড়ে দেন ট্রাইব্যুনাল, বলেন, তাহলে কি বিগত সরকারের আমলে গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যা হয়েছে সেগুলো কি বৈধ? এরকম কিছুই হয়নি বলেও জবাব রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর। বিচার বহির্ভূত হত্যা, গুম, তারপর বেআইনি আটক, মিথ্যা মামলা, অপহরণ, এই কাজগুলো এগুলো তো আমি অস্বীকার করি। এগুলো প্রসিকিউশন বলেছে, প্রসিকিউশন আমি একমত নই। শেখ হাসিনাকে নিরাপদ দাবি করে খালাসের প্রত্যাশা করেন স্টেট ডিফেন্স। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নিরাপরাধ ব্যক্তি এবং তার বিরুদ্ধে যে সমস্ত চার্জ আনিত হয়েছে সেই চার্জগুলি সঠিক নয় এবং সাক্ষ্য প্রমাণেও তা প্রমাণ করতে সক্ষম হন নাই। এদিন ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 লাশ পড়ানোর মামলায় 17তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছেন। ধারালো অস্ত্রের আঘাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হত্যা, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস পুলিশের। ক্যাম্পাসে জোবায়েদের জানাজা, 2 দিনের শোক ঘোষণা। তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মহাসমাবেশ। দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক নেতারা। এদিকে বিএনপি সরকার গঠন করলে এমপিওভুক্ত শিক্ষকদের চাকরি জাতীয়করণ করা হবে বলে জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। বাড়ি ভাড়া 20%, মেডিকেল ভাতা 1500 টাকা ও উৎসব ভাতা 75% করার দাবিতে 8 দিনের অবস্থান কর্মসূচির পর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ডাক দেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। রোববার দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকেরা যোগ দেন কর্মসূচিতে। দাবি দেওয়া মেনে নেওয়া না হলে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। আমাদের ট্যাক্সের টাকায় আপনারা চলেন, আমাদেরকে আপনারা বিভিন্নভাবে এই 20%, 10%, 5%, 500 টাকা এই ধরনের এই ভুয়া প্রজ্ঞাপন থেকে আপনারা বিরত থাকুন। অভিভাবক, ছাত্রছাত্রী সকলেই যেহেতু আমাদের এই দাবির সঙ্গে একমত, তাহলে কেন আমাদের এই দাবিটা মেনে নেওয়া হচ্ছে না? এটা আমাদের বোধগম্য নয়। সরকার গেল, সরকার আসলো, কিন্তু সরকার যাবার আগে বলে শিক্ষার ক্ষেত্রে আমূল পরিবর্তন আনবে, কিন্তু ওই সেই সুনীল গঙ্গোপাধ্যায়ের মতন 54 বছরেও কেউ কথা রাখেনি, সবাই আসছে আর গেছে। শিক্ষকদের সমাবেশে যোগ দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেন, শিক্ষার আধুনিকায়ন ছাড়া কোনো সংস্কার সম্ভব নয়। বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের চাকরি জাতীয়করণের প্রতিশ্রুতি দেন তিনি। শিক্ষকদের ন্যায্য দাবি, চাকুরির সুবিধা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা, এই বিষয়টিকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। আপনাদের সঙ্গে আজকে আমাদের দলের পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করলাম। 3 দফা দাবিতে 12 অক্টোবর থেকে আন্দোলনে বেসরকারি প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকেরা। রোববার বাড়ি ভাড়া 5% বৃদ্ধি করে সরকার প্রজ্ঞাপন দিলেও তা প্রত্যাখ্যান করে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক নেতারা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রত্যয়, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের
মহাসমাবেশ আজকের মতো তাদের যে আনুষ্ঠানিক যে কর্মকাণ্ড সেটি কিন্তু সমাপ্ত হয়ে গেছে। একটু আগেই তারা এখানে ব্রিফিং করেছিলেন, আনুষ্ঠানিকভাবে তারা তাদের কর্মসূচি জানিয়ে ব্রিফিং করেছেন এবং তারা সেই ব্রিফিংয়ে জানিয়েছেন যে আগামীকাল দেশের প্রতিটি উপজেলা এবং জেলা সদরে সুবিধাজনক জায়গায় শিক্ষকরা কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করবেন এবং বিভিন্ন জেলা শহরে বিভিন্ন জায়গায় শিক্ষকরা বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির মধ্যে রয়েছেন সরকারের পক্ষ থেকে। তারা এখান থেকে ঘোষণা দিয়েছেন যে শিক্ষকদের সেসব প্রশিক্ষণ কর্মসূচি থেকে তারা ফিরিয়ে আনবেন এবং সেই প্রশিক্ষণগুলোকে তারা প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে আগামীকাল সকাল 11টায় শাহবাগ অভিমুখে তারা একটি কালো পতাকা মিছিল এবং মৌন মিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে এই যে শিক্ষকদের যে আন্দোলন চলছে সেই আন্দোলনে কিন্তু আজ অনেকগুলো রাজনৈতিক দল এখানে সংহতি জানিয়েছেন। আজ দুপুরের দিকে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এসেছিলেন, তার একটু পরে বাংলাদেশ ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান এসেছিলেন এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটি বামপন্থী দল শিক্ষকদের সঙ্গে সংহতি জানাতে শহীদ মিনারে এসেছেন। শিক্ষকদের এই আন্দোলনে আমরা দেখতে পেয়েছি সারা দিন জুড়েই শিক্ষকরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছেন, কথা বলেছেন, স্লোগান দিয়েছেন, বক্তৃতা দিয়েছেন এবং তাদের যে মূল 3 দফা দাবি, তাদের বাড়ি ভাড়া 20%, মেডিকেল ভাতা 1500 টাকা এবং উৎসব ভাতা 75%, এই যে দাবিটি সেই দাবিটিতে তারা অনড় রয়েছেন এবং তারা বারবার হুঁশিয়ারি দিচ্ছেন তাদের দাবি মেনে যদি প্রজ্ঞাপন দেয়া না হয় তাহলে তাদের যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচিটি থেকে তারা সরে যাবেন না, তারা আরও বড় কর্মসূচি দেওয়ার ঘোষণা দিচ্ছেন। একটু আগে তাদের যে সংগঠন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট, সেই জোটের সদস্য সচিব ব্রিফ করেছিলেন এবং ব্রিফ করে তিনি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যদি অনতিবিলম্বে এই শিক্ষকদের যে দাবি সেই দাবিগুলোকে মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না করা হয় তবে যমুনা বা সচিবালয় অভিমুখে যে ঘেরাও কর্মসূচি সেটি তারা ঘোষণা করতে পারেন। এই ছিল শিক্ষকদের অবস্থান কর্মসূচি থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে। এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে সংহতি প্রকাশ করে 7 দফা দাবি জানিয়েছে জাতীয় শিক্ষক ফোরাম। দুপুরে পুরানা পল্টনে সংবাদ সম্মেলনে দাবিগুলো তুলে ধরেন সংগঠনটির সিনিয়র সহসভাপতি। তিনি বলেন, গত 15 বছর শিক্ষা খাতে বরাদ্দের অর্ধেকের বেশি ব্যয় হয়েছে উন্নয়ন খাতে, যেখানে ব্যাপক লুটপাট হয়েছে। এ সময় শিক্ষকদের দাবি না মেনে নিলে 25 অক্টোবর সারা দেশে মানববন্ধন ও 26 অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি কর্মসূচির ঘোষণা দেয় শিক্ষক ফোরাম। শিক্ষক শিক্ষিকা জাতীয় শিক্ষক ফোরাম 3 দফা কর্মসূচি ঘোষণা করছে। 1. চলমান শিক্ষক আন্দোলনের সকল শান্তিপূর্ণ কর্মসূচিতে একাত্মতা পোষণ ও অংশগ্রহণ। দাবি আদায় না হলে আগামী 25 অক্টোবর 2025 শনিবার সারা দেশে মানববন্ধন অনুষ্ঠিত হবে। রবিবার সারা দেশে জাতীয় শিক্ষক ফোরাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করবে ইনশাআল্লাহ। ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসেনকে। সেই ক্ষত থেকেই রক্তক্ষরণে মৃত্যু হয় বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা শনাক্ত হয়েছে জানিয়ে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে পুলিশ। এদিকে ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে জোবায়েদের জানাজা। বিশ্ববিদ্যালয়ে ঘোষণা করা হয়েছে 2 দিনের শোক। এখনো বিশ্বাসই করতে পারছেন না আদরের সন্তান এই পৃথিবীতে নেই। গণমাধ্যমে কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসেনের বাবা। আমি এইভাবে আদর যত্ন করি আমার ছেলেকে। সন্তানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। খুব ভালো মানুষ ছিল, যে মাইরা থাকে তাকে যে আল্লাহ পাকে সুস্থ বিচার চাই। এই সুস্থ বিচার চাওয়া বাদে আমার আর কিছু করার নাই। অতি দ্রুত সময়ের মধ্যে যেন এই যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে দ্রুত বিচারের কার্যক্রম শুরু করতে পারে। যারা প্রকৃত দোষী তাদের যাতে দ্রুত গ্রেফতার করে সর্বশাস্তি ফাঁসি নিশ্চিত, সেই দাবি জানাচ্ছি সরকারের প্রতি। ময়নাতদন্ত শেষে মরদেহ নেওয়া হয় ক্যাম্পাসে। কান্নায় ভেঙে পড়েন সহপাঠীরা। বাদ জোহর অনুষ্ঠিত হয় জানাজা। পরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। জোবায়েদের মৃত্যুতে 2 দিনের শোক ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়ে। শিক্ষক সমিতি আসামিদের ধরতে মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত আলটিমেটাম দেন। হত্যার বিচারের আগ পর্যন্ত মাঠে থাকার হুঁশিয়ারিও দেন উপাচার্য। আগামীকাল সকাল 10টার মধ্যে
এই হত্যার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে চিহ্নিত করে হত্যার মোটিভকে উদ্ঘাটন করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। যতক্ষণ না পর্যন্ত এর উপযুক্ত বিচার নিশ্চিত না হয়। এখানে ছাত্রছাত্রীরা আছে, তারা তাদের মতো করে যে সমস্ত কর্মসূচি নিচ্ছে আমরা সবগুলোর সাথেই আছি। পরে ডিএমপি লালবাগ বিভাগের উপকমিশনার জানান, আসামিদের শনাক্ত করা হয়েছে, আলটিমেটামের আগে আসবে আইনের আওতায়। এখন আমাদের মূল টার্গেট হলো আমার প্রকৃত অপরাধী যারা যারা চুরি চালাইছে তাদেরকে অ্যারেস্ট করা। এবং আপনারা যেটা প্রকাশ্যে জানেন সেটা আমরা আরো ভিতরে আরো অনেক কিছু জানি। আমি তো বললাম যে অনুসন্ধান তদন্তের সাথে আসলে সবকিছু সব কথা বলাও যাচ্ছে না। আপনারা আমাদের উপর বিশ্বাস রাখেন, আমার মনে হয় আপনারা খুশি হবেন। এবং আগামীকাল সকাল 10টার লাগবে। রোববার বিকেলে পুরান ঢাকার আরমানিটোলায় খুন হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসাইন। মাসুদুর রহমান, সময় সংবাদ। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে কথা বলছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে। উদ্বাস্তু হয়েছে, তারা শরণার্থী হয়েছে, দেশ ছেড়ে ভারতে চলে যেতে বাধ্য হয়েছে এবং 9 মাস সেই ক্যাম্পগুলোতে মানবতার জীবন যাপন করেছে। আমিও তাদের মধ্যে একজন ছিলাম। আমি মুক্তিযুদ্ধে বর্তমান বিভিন্ন কারণে, সাম্প্রদায়িক কারণে, জিওপলিটিক্সের কারণে, দেশে দেশের সমস্যার কারণে, জাতিভেদ বিভিন্ন সমস্যা, রাজনীতির কুচক্রের কারণে আমাদের মধ্যে মানুষের অনেক বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে, আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা বরাবরই আমাদের দলের যে দর্শন, অর্থাৎ বাংলাদেশি জাতীয়তাবাদ, সেই দর্শন নিয়ে আমরা কিন্তু বাংলাদেশে সকল ধর্মের মানুষকে একতাবদ্ধ করার কথা বারবার বলেছি। আমাদের যে ফ্রন্টের যিনি চেয়ারম্যান বিজয় বাবু বলেছেন, আমরা বাংলাদেশে আমাদের যে বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন, সেই দর্শনের মূল কথাই হচ্ছে যে আমরা সকল ধর্মের মানুষকে নিয়ে একসাথে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই। নিশ্চয়ই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তার 2016 সালে তিনি একটা কর্মসূচি দিয়েছিলেন ভিশন 2030, অর্থাৎ 2030 সালে বাংলাদেশকে আমরা কেমন দেখতে চাই তার উপর তিনি একটা প্রস্তাব দিয়েছিলেন অনেকগুলো। তার মধ্যে একটা প্রস্তাব ছিল যে বাংলাদেশকে তিনি একটা রেইনবো স্টেট হিসাবে দেখতে চান, অর্থাৎ রংধনু একটা রাষ্ট্র হিসেবে দেখতে চান। রংধনু যেখানে অনেক রং থাকে একসাথে মিলে যায়, এটাই একটা রংধনু, অনেকগুলো রঙের একসাথে সমান। ঠিক একইভাবে আমাদের যে কথাটা আমরা বলি যে শত ফুল ফুটবে, সেই শত ফুলের যে একটা ছোট সেই বাগান থেকে বেরিয়ে আসবে, সেটাই হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। বন্ধুগণ, অনেক রকম ভুল বুঝাবুঝি হয়েছে, অনেক রক্তপাত হয়েছে বাংলাদেশে, অনেক বিভাজন হয়েছে, অনেক ভুল বুঝাবুঝি হয়েছে। আমরা এখন একটু থেকে বেরিয়ে আসতে চাই। গত 15 বছর ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের অর্থনীতি, ভারতের রাজনৈতিক কাঠামো সবকিছুকে প্রায় ধ্বংস করে ফেলেছে। আমরা সেই ধ্বংসস্তূপ থেকে একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই এবং এই কথা আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 5 তারিখে রাতেই তিনি সেটা একটা ছোট্ট একটা বাণীর মতো দিয়ে বলেছিলেন যে আমরা এই দেশে আর প্রতিশোধ প্রতিহিংসা চাই না। আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের বাকি অংশ সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। সময় সংবাদে আরও থাকছেন। সিরিজ নিশ্চিত করতে মিরপুরে কাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। একাদশে 4 স্পিনার খেলানোর আভাস, তাসকিনের বদলে সুযোগ পেতে পারেন তানজিম সাকিব। দুই দিন পর শুরু হলো শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের পণ্য খালাস কার্যক্রম। দুপুরের পর আমদানিকারক প্রতিষ্ঠানের পণ্য খালাস করতে দেখা গেছে, তবে সকাল থেকেই বিমানবন্দরের ভেতরে বাইরে অপেক্ষায় ছিলেন আমদানিকারক সিএমডিএফ এজেন্ট এবং কুরিয়ার সার্ভিসের প্রতিনিধিরা।
আগুনে ক্ষতিগ্রস্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। 2 দিন পর সোমবার দুপুরে বিমানবন্দরের 9 নম্বর গেট দিয়ে হলো আমদানি পণ্য খালাস। ভয়াবহ অগ্নিকাণ্ডের পরে গত রাতে একটা ফুলের কনসাইনমেন্ট, পেরিশেবল পচনশীল ফুল, এই ফুলের কনসাইনমেন্ট ডেলিভারি হয়েছে এবং আজকে ইয়ং ওয়ান আপনারা জানেন একটা বড় গার্মেন্টস প্রতিষ্ঠান ইপিজেডের ইয়ং ওয়ানের একটা কনসাইনমেন্ট ডেলিভারি হয়েছে। এই পণ্যটা আগুন লাগার আগে আসছে, এটা রানওয়েতে ছিল, এটা সেভ করা সম্ভব হয়েছে। যে ভবনটা পড়ে গেল, এখানে যে গেট বির যে প্রসেসটা যেভাবে আগে হইতো সেই প্রসেসটাই 9 নম্বর গেটে হবে। তবে সকাল থেকেই বিমানবন্দরের ভেতরে অপেক্ষায় ছিলেন আমদানিকারক, সিএনডেফ এজেন্ট এবং কুরিয়ার সার্ভিসের প্রতিনিধিরা। ক্ষয়ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় তারা। আমার ইম্পোর্টার আনছে, এটা বাংলাদেশে আনছে, এটা সোয়েটার তৈরি করবে, সোয়েটার আবার এক্সপোর্ট করে দিবে। যে সুতাটা পড়ে গেল, পুড়ে গেছে, এই সুতাটার এক্সপোর্টটা ক্যান্সেল হওয়ার সম্ভাবনাই বেশি। আজকে সকালে হিসাব করছি $4 লাখ উপরের মাল আমাদের ভিতরে আছে এই অগ্নিদগ্ধ সময়ের ভিতরে, কিন্তু যেটা পুরার সময় যেটা অঘটন ঘটছে সেটা বাদ। গতকালকে যেটা আসছে সেই মাল নেওয়ার জন্য আজকে আসছি, কিন্তু সাফিসিয়েন্ট প্রস্তুতি এখনো নাই। আমি একজন আর্মস ডিলার, আমার 5টা কনসাইনমেন্ট আছে, গত জুলাই মাসের 22 তারিখে দেওয়া আছে। আজ অবধি আমি মালটা ডেলিভারি পাই নাই। আমার এখানে ইম্পোর্টের জটিলতা নাই, পারমিশনের জটিলতা নাই, কিন্তু আমার মাল ডেলিভারি ইন টাইমে পাই নাই। এদিকে অগ্নিকাণ্ডের 3য় দিনেও কার্গো ভিলেজে দেখা গেছে ফায়ার সার্ভিসের পর্যবেক্ষণ। ভবনের ভেতরে বাহিরে একাধিক ইউনিট সতর্ক অবস্থানে রয়েছে। তবে যাত্রীবাহী ফ্লাইট কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক রয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কেটে গেছে শিডিউল বিপর্যয়। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে শাহজালাল বিমানবন্দর এলাকায় আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। সামিয়া, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার 3 দিনে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং এই মুহূর্তে আমরা আছি এই বিমানবন্দরে যেই কার্গোর গেট নং 9 আছে সেটির সামনে আমরা অবস্থান করছি। আমরা দেখছি এখানে সকাল থেকে আসলে বিভিন্ন আমদানিকারক যেই পণ্যের মালিকরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন, তাদের নিজস্ব পণ্যগুলো বুঝে নেবেন এবং এখানে অধিকাংশ যারা রয়েছেন তারা কিন্তু স্বাভাবিক যেই শিপমেন্টগুলো আছে সেই শিপমেন্টের পণ্যগুলো গ্রহণ করার জন্যই কিন্তু অধিকাংশ এখানে আছেন। আমরা এখানে দেখেছি কয়েকজন আছেন যাদের পণ্য কিন্তু এই যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল সেখানে পুড়ে ছাই হয়ে যায়, তবে অবশিষ্ট যে পণ্যগুলো রয়েছে সেটি কিন্তু আসলে আজকে তারা নিতে এসেছেন এখানে। এখন পর্যন্ত সকাল থেকে আমরা জেনেছি 6টি আমদানিকারক যে প্রতিষ্ঠান আছে তাদেরকে তাদের পণ্য বুঝিয়ে দেওয়া হয়েছে 6টি প্রতিষ্ঠানকে এবং সেগুলো প্রত্যেকটি কিন্তু স্বাভাবিক যে শিপমেন্টগুলো রয়েছে সেই পণ্যগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে এবং এই অগ্নিকাণ্ডের ঘটনার ফলে যেই ঘটনাস্থল রয়েছে সেখানে কিন্তু দমকল বাহিনীরা এখনও আসলে তাদের তৎপরতা রয়েছে, তারা লক্ষ্য করছেন, পর্যবেক্ষণ করছেন সেখানে যাতে আর কোনো অপতৎপরতা অর্থাৎ অগ্নিকাণ্ডের বা এ ধরনের কোনো ঘটনা যাতে না হয় সেদিকে কিন্তু বিশেষ নজর তারা দিচ্ছেন। পাশাপাশি এই অগ্নিকাণ্ডের ঘটনার ফলে স্বাভাবিক যে শিপমেন্ট গতি থাকার কথা ছিল, পণ্য খালাসের যে ব্যাপারটি থাকার কথা ছিল সেটি কিন্তু একটা ধীর গতি আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে আমরা আসলে দেখছি আমাদের সামনে একটি পণ্যবাহী ট্রলি কিন্তু আমাদের সামনে এসেছেন এবং সেখানে যারা রয়েছেন আমদানিকারক যারা পণ্য গ্রহণ করার জন্য এখানে অবস্থান করছেন তারা কিন্তু ভিড় করেছেন নিজেদের কাঙ্ক্ষিত পণ্যটি আসলে গ্রহণ করবেন সেই আশায়। আমরা দেখছি যে এইখানে যারা অবস্থান করছেন তারা নিজেদের পণ্য কিন্তু নিয়ে যাচ্ছেন এবং এই শিপমেন্টের মধ্যে দিয়ে কিন্তু আরও 7টি অর্থাৎ সকাল থেকে এই পর্যন্ত 7টি শিপমেন্ট আমদানিকারকদের হস্তান্তর করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে এই অগ্নিকাণ্ডের ঘটনার যে শিপমেন্ট বিষয়টি রয়েছে সেটির সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের সামনে থেকে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে 12,000 কোটি টাকার ক্ষয়ক্ষতির ধারণা করছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইএবি। দুপুরে সংবাদ সম্মেলনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পণ্যের বিপরীতে বীমা দাবি দ্রুত নিষ্পত্তি করার দাবি জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি ক্ষতি কাটিয়ে উঠতে 24 ঘন্টা কাস্টম খোলা রাখার আহ্বান জানান ব্যবসায়ীরা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আমদানি গুদামে আগুনের ঘটনায় কাঁচামাল স্যাম্পল সহ নথিপত্র পুড়ে যাওয়ায় উদ্বিগ্ন সময় পার করছেন ব্যবসায়ীরা। দেশের প্রধান বিমানবন্দরে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে সুনির্দিষ্ট তথ্য জানা না গেলেও রপ্তানিকারকদের ধারণা পরিমাণ 12,000 কোটি টাকার বেশি হতে পারে। এর মধ্যে শুধু ওষুধ খাতের 32টি প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে 200 কোটি টাকা। প্রাথমিকভাবে আমাদের ধারণা সব মিলিয়ে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট
মিলে প্রায় $1 বিলিয়ন বা 12,000 কোটি টাকার ক্ষতি ইতিমধ্যেই আমরা মুখোমুখি হয়েছে বলে আমরা মনে করছি। সোমবার দুপুরে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইএবি আয়োজিত অনুষ্ঠানে ব্যবসায়ীরা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পণ্যের বিপরীতে বীমা দাবি দ্রুত নিষ্পত্তি করতে হবে, আর বীমার বাইরে পণ্যের ক্ষেত্রে সরকারি বিশেষ তহবিল গঠন করে ক্ষতিপূরণ ও সহায়তা চান তারা। যখনই কোনো ইনসিডেন্ট ঘটে তখনই দেখা যায় যে তারা নানা রকমের শর্ত নিয়ে আমাদের সামনে হাজির হয়। তো এই ধরনের কোনো তালবাহানা, কোনো শর্ত নিয়ে যাতে হাজির হতে না পারে এই ব্যাপারে সরকারের আমরা সুদৃষ্টি কামনা করছি। ব্যবসায়ীরা বলেন, কাঁচামাল নষ্টের প্রভাব আগামী 2 থেকে 6 মাস পর বাজারে পড়বে। নতুন আমদানি করা মালামাল বন্দরের জটিলতা কমিয়ে সরাসরি ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার দাবি জানান তারা। যেগুলো আমাদের ডিস্ট্রয় হয়েছে সেগুলোর মানে যখন আমি ফিনিশ গুড তৈরি করব, এটার ইম্প্যাক্ট কিন্তু আগামী 2 থেকে 6 মাসের ভিতরে মার্কেটে আসবে। তারা কেন মনিটরিং করলো না? তারা কেন তাদের একটা সার্বক্ষণিক 24 ঘন্টা ক্যামেরাতে মনিটরিং থাকার কথা? এভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের এই বৈদেশিক মুদ্রা আহরণের যে আপনার সেক্টর, সেই সেক্টর আপনার স্থবির হয়ে যাবে। অনুষ্ঠানে আগুন দ্রুত নেভাতে কর্তৃপক্ষের গাফলতি নিয়ে প্রশ্ন তোলেন ব্যবসায়ীরা। আন্তর্জাতিক পণ্য পরিবহন কোম্পানিগুলো মালামাল স্থানান্তরে অনীহা প্রকাশ করতে শুরু করেছে বলে অভিযোগ আসে আলোচনায়। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। শাহজালাল বিমানবন্দরের আগুন নাশকতা কিনা তা তদন্তের আগে বলা সম্ভব নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয় ব্রিফিংয়ে তিনি আরও বলেন, বিমানবন্দরে ই পাসপোর্ট ব্যবহারকারীদের জন্য চলতি সপ্তাহেই খুলে দেওয়া হবে ই গেট। আগুনের ব্যাপারে তো গতকালকে একটা মিটিং হয়েছে, যেটা যদিও আমি ছিলাম না, এই আমাদের দুর্যোগ ব্যবস্থাপনার প্লাস এটা অনেকগুলি কমিটিও করে দেওয়া হয়েছে এবং এটা কি কারণ এগুলি তারা ইনভেস্টিগেশন করতেছে। করার পরে আমরা জানতে পারবো কি কারণে হয়েছে। ইনভেস্টিগেশনের আগে আমি বলতে পারবো না। যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা বলি, আপনারা যে হারে দেন, এই যে কি বলে এই একটা পাসপোর্ট নেওয়ার জন্য যে টাকা দেন, ওদের একটু বেশি দিতে হয়। এই রেমিটেন্স যোদ্ধাদের থেকেও এই টাকাটা বেশি নেব না। একের পর এক অগ্নিকাণ্ডের পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কুমিল্লার 14 গ্রামের মুন্সিরহাট ইউনিয়নের ফুলমুড়ি গ্রামে অন্ধ কণ্ঠশিল্পী জাহাঙ্গীর আলমকে দেখতে গিয়ে কথা বলেন তিনি। একটা বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কোনো সামাজিক দুর্ঘটনা হতে পারে। হ্যাঁ, আমার বাসায় হঠাৎ করে কোনো একটা শর্ট সার্কিট থেকে আগুন লেগে গেল, সেটা একটা ঘটনা। কিন্তু যখন সিরিজ অফ ইনসিডেন্ট যখন হয়, তখন বুঝতে হবে এখানে কোনো কালো হাত কাজ করছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করা এবং হাসিনাবিহীন বাংলাদেশ, এই বাংলাদেশ ঠিকমতো চলছে না, এটা আন্তর্জাতিকভাবে দেখানোর জন্য এটা দেশীয় এবং বিদেশি শক্তির হাত আছে। সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো নির্বাচন কমিশনের পক্ষে সক্ষম একটি অবাধ, সুষ্ঠু এবং ইনক্লুসিভ নির্বাচন সম্পন্ন করা। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাত সহ 26 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুদক। তাদের বিরুদ্ধে জনতা ব্যাংক থেকে ঋণের নামে 1130 কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে সংস্থাটি। এছাড়া 5 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ মেলায় সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মহি ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে কমিশন। গত জুলাইয়ে জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাতকে গ্রেফতার করে রিমান্ডে নেয় দুদক। তার বিরুদ্ধে 2009 সালে অ্যাননটেক্স গ্রুপের 22 প্রতিষ্ঠানকে ভুয়া কাগজপত্রে শর্ত শিথিল করে ঋণ প্রমাণের অভিযোগে ফেব্রুয়ারিতে মামলা করেছিল সংস্থাটি। এবার সেই মামলায় অর্থ লুটের চূড়ান্ত প্রমাণ মেলায় অভিযোগপত্রের অনুমোদন দিয়েছে কমিশন। তদন্তে বেরিয়ে এসেছে ঋণের নামে 531 কোটি 43 লাখ টাকা আত্মসাৎ করা হয়, যা সুদ আসলে বর্তমানে দাঁড়িয়েছে 1130 কোটি 18 লাখ টাকায়। লুটপাটের সহযোগী হিসাবে আসামি করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আতিউর রহমান, ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি, অ্যাননটেক্স গ্রুপের চেয়ারম্যান ইউনুস বাদল সহ 26 জনকে। উক্ত মামলার তদন্ত শেষে এজাহার নামীয় আসামি এবং তদন্ত আগত আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়
যার নামীয় এবং তদন্তে আগত ২৬ জন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন আহমেদ মহি ও তার স্ত্রীর বিরুদ্ধে ৫ কোটি টাকার বেশি সম্পদ মেলায় অভিযোগপত্রের অনুমোদন দিয়েছে দুদক। জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের মামলায় তিতাসের সাবেক সিনিয়র বিক্রয় সহকারী সৈয়দ আয়াজউদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধেও অভিযোগপত্রের অনুমোদন দিয়েছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। এবার বরিশাল বিভাগের খবর। বরিশাল মহানগরে ১০ বছরে অকেজো ৪ শতাধিক সিসিটিভি ক্যামেরা, নিরাপত্তা নিয়ে সংখ্যায় নগরবাসী। এ নিয়ে আলোচনার জন্য বরিশাল পুলিশ লাইন্সে আছেন সহকর্মী অপূর্ব অপু, তার সঙ্গে যুক্ত থাকবেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। সরাসরি যাচ্ছি তাদের কাছে। অপু, বরিশাল মহানগরকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখার অংশ হিসেবেই এই শহরে প্রায় 450-এরও বেশি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। কিন্তু অপ্রিয় বাস্তবতা হচ্ছে এ সমস্ত সিসিটিভি ক্যামেরা প্রায় সবই অচল, অকেজো। তারপরও বরিশাল মহানগর পুলিশের পক্ষ থেকে প্রায় 250 সিসিটিভি বসিয়ে নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে আমরা বিস্তারিত কথা বলতে চাই। নগর পুলিশ প্রধান শফিকুল ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছে। আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। জানতেই চাচ্ছি যে এই যে এখন 250 মতন সিসি ক্যামেরা আছে তা কি আসলে পর্যাপ্ত কিনা, নিরাপত্তা কতটুকু আপনারা নিশ্চিত করতে পারেন? এখন বিষয়টা হলো যে 250 না, আরও কিছু ডিমান্ড আছে, যে আরও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাদের দিতে পারলে আমাদের জন্য খুবই ভালো হতো অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে। তো এখন যেটা আছে সেটা দিয়ে আমরা কন্টিনিউ করছি, স্টেপ বাই স্টেপ হয়তো আমরা আরও বাড়াবো এরকম চিন্তাভাবনা আছে। তো আমরা এইটাকে বাড়ানোর জন্য আমরা সিটি কর্পোরেশনের সাথেও যোগাযোগ করেছিলাম যে আপনাদের ক্যামেরাগুলো সচল করে যদি আমাদের নিয়ন্ত্রণে দেন তাহলে আপনাদের আরও অনেকগুলো পয়েন্ট, যেহেতু তাদের 450 ক্যামেরা ছিল, তাহলে আমাদের জন্য অপরাধ নিয়ন্ত্রণ অনেক সোজা হবে। তো কিন্তু দুর্ভাগ্যবশত যে তারা বলছে যে না, আমাদের এগুলো কোনো কার্যকর নাই, এইটা আমরা এখন আর দিয়ে কোনো লাভ হবে না। তারপরেও আমরা তাদের কাছে আরও চেয়েছি যে আমাদের 230-250 প্রায় আছে, তা আরও আপনারা যদি কিছু দেন, 100টা কিনে দেন। তো এখন পর্যন্ত আমরা রেসপন্স পাইনি, পেলে আমাদের জন্য ভালো হতো। আর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ডিভাইস বলতে পারেন এই অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে, কারণ অপরাধীরাও জানে এখন যে সিসি ক্যামেরা ধরা পড়লে তো তাদের বিপদ আছে, তারা ডিটেক্ট হয়ে যাবে এবং শাস্তির আওতায় আনবে। এই দেখেন, সিসি ক্যামেরার উপকারিতা অনেকগুলো আছে, তো অপরাধ নিয়ন্ত্রণ ক্ষেত্রে মেইন। তো এখন ধরেন কি বলবো, একটা বিষয়ে যেমন ধরেন যে এই মিছিল হলো, একটা মিছিলে থেকে কে শয়তানিটা করলো বা কে আগে উস্কানি দিল, ঢিল মারলো, সেটাও আমরা এখান থেকে ডিটেক্ট করতে পারি। তো ডিটেক্ট করে তাকে আমরা পানিশমেন্টের আওতায় আনতে পারি। যেমন এর আগে আপনার জানা আছে, এর মধ্যে কিছুদিন আগে আমাদের বরিশাল মেডিকেল কলেজের বিষয় নিয়ে একটা আন্দোলন হলো। এই আন্দোলনের সময় তারা যারা কিছু তো দুষ্কৃতিকারী ছিল, সেই দুষ্কৃতিকারীরা এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এসে ঢিল মারত মেডিকেল কলেজের মধ্যে বা অন্য কাউকে। সেটি আমরা বুঝতে পারছি যে আসলে এর মধ্যে থেকে আপনারা অপরাধীদেরকে চিহ্নিত করতে পারেন, কিন্তু একটি পর্যবেক্ষণ এসেছে যে সিটি কর্পোরেশনের যে সিসি ক্যামেরাগুলো অচল বা বিকল অবস্থায় আছে, সেগুলো অনেক, তারা বলছেন তাদের পক্ষ থেকে যে চুরি হয়ে গিয়েছে। এবং আরো একটি অভিযোগ উঠেছে, সে সমস্ত সিসিটিভি কেনা বা রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে অনেক প্রচুর দুর্নীতিও রয়েছে। আপনাদের কি কোনো পর্যবেক্ষণ আছে এই দুর্নীতি হওয়া বা পরবর্তীতে আপনাদের কোনো পদক্ষেপ আপনাদের পক্ষ থেকে কোনো কিছু করার আছে কি? এখন বিষয়টা দেখেন, আমি আসছি 1 বছর হলো, 1 বছর একটু বেশি, কিন্তু আমি আসার পর তাদের ক্যামেরা সচল পাইনি। তো এই জন্য এই বিষয়ে যে তাদের দুর্নীতি আছে বা কি, এইটা আসলে আমার পক্ষে বলা সম্ভব না, কারণ আমি আসার আগেই ঘটনাটা ঘটেছিল এবং তারা তখন কিনে, তখন আমি যদি থাকতাম তাহলে জানতে পারতাম যে এটা দুর্নীতির বিষয়ে জড়িত আছে কিনা। তো এখন যাই হোক, এইটা নিয়ে আমি মন্তব্য করবো না, কারণ হলো এটা তাদের ব্যাপার, দুর্নীতির বিষয়ে হোক বা তারা এটা তাদের কর্তৃপক্ষ এটা বিষয়টা দেখবে। কিন্তু আমরা পুলিশের পক্ষ থেকে যেটা চেষ্টা করে যাচ্ছি যে সিসি ক্যামেরা এইটা সরকার থেকে কিনা, কারণ আমরা এটাও দেখছি যে বরিশাল বিভাগ জুড়েই কিন্তু পরিসংখ্যান বলতে হত্যা, ধর্ষণ, চুরি, চিন্তা এগুলো কিন্তু বাড়ছে। সেই জায়গা থেকেই সিসি ক্যামেরা বসালে পর হয়তো তা নিয়ন্ত্রণ বা শনাক্ত করার সুবিধা হবে। আপনারা কি ঊর্ধ্বতন বলেছেন কিনা বিষয়গুলো? ঠিকই, আমরা
উদ্বোধনের কাছে তো বলি, সবসময়ই বলেছি যে আমাদের শনাক্ত করার সুবিধা হবে। আপনারা কি ঊর্ধ্বতনের কাছে বলেছেন কিনা বিষয়গুলো? জি আমরা ঊর্ধ্বতনের কাছে তো এটা বলি, সবসময়ই বলেছি যে আমাদের এটা দরকার। তারপরেও আমরা আমাদের যে বাজেট যেগুলো আসে, তো ওই পারপাজে আমরা কিছু প্রতি বছরে কিছু ক্যামেরা কিন্তু বাড়াই, বুঝছেন। তো এখন এইটা বাড়াইলে আমরা উপকৃত হই। তো এইটা আরও যদি বাড়ানো যায় তাহলে আরও ভালো হবে। যেমন এখনও কিছু চাহিদা আছে, তো এইবারে বাজেট হয়তো আবার কিছুদিনে আসবে আমাদের যন্ত্রপাতি খাতে, তখন থেকে আমরা হয়তো আরও 20টা সিসি ক্যামেরা বাড়াবো। তো পর্যায়ক্রমে আমরা বাড়াচ্ছি এবং আমরা অপরাধ নিয়ন্ত্রণে ইনশাল্লাহ সাকসেসফুল হচ্ছি এই বিষয়টা নিয়ে। আমি শেষ প্রশ্ন করতে চাই, নগরবাসীর প্রতি আপনার এই 4টা মেট্রোপলিটন যে 4টা থানা রয়েছে, সেই বাসিন্দাদের প্রতি কি আপনি আহ্বান জানাবেন? বাসিন্দাদের প্রতি আহ্বান জানাবো যে কোনো বিষয় যদি কোনো অপরাধ সংগঠিত হয় তাহলে আমাদেরকে অ্যাটলিস্ট মেসেজ দিতে হবে বা আমাদের কাছে অভিযোগ করতে হবে। অভিযোগ আমার কাছে সবাই আসতে পারে, সব ধরনের লোকজনই আসতে পারে এখানে আমার কাছে এসে আমাকে অ্যাটলিস্ট জানাতে হবে, থানায় যেতে হবে। থানায় যদি সেবা না পায় আমার কাছে আসবে, আমি এটা প্রতিকার করব। কিন্তু কিছু ঘটনা যেমন আসে যে শয়তানের নিঃশ্বাস হলো এইটা বা এরকম, কিন্তু আমরা অভিযোগ পাই না, যার জন্য আমরা অনেক সময় কার্যকরী ব্যবস্থা নিতে পারি না। তারপরেও আমরা সচেতন করছি। আমরা এই বিষয়ে কিন্তু জনগণের এই যে শয়তানের নিঃশ্বাস বিষয়ে বা অন্য যে কোনো ক্রাইমের বিষয়ে কিন্তু আমরা মাইকিং করে জনগণকে জানান দেই যে আপনারা এগুলো থেকে সতর্ক থাকেন। তো হ্যাঁ, ইনশাল্লাহ অনেক কাজ হচ্ছে এই বিষয়ে আর কি। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা জানছিলাম বরিশাল নগর পুলিশ প্রধান শফিকুল ইসলাম যুক্ত হয়েছিলেন। এর বাইরেও সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাও বলছেন যে তাদের আসলে অর্থ সংকটের অভাবেই শহর জুড়ে যে সিসি ক্যামেরা বসানোর সেটি ইচ্ছাই রয়েছে, কার্যত আসলে বাস্তবায়ন সম্ভব হচ্ছে না অর্থ সংকটের কারণে। আমার কাছে আপাতত সবশেষ এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশাল পুলিশ লাইন্স থেকে। 3 বছর মেয়াদে 5 লাখ শ্রমিক নেবে ইতালি। স্পন্সর ভিসার মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী 23 অক্টোবর থেকে। ক্লিক ডে অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারিতে। এবারও দালাল চক্র সক্রিয়, তাই বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান প্রবাসীদের। হাসান মাহমুদের তথ্যচিত্রে রিপোর্ট। বিশ্বের অন্যতম শিল্প ও পর্যটন নির্ভর দেশ ইতালি তাদের শ্রমবাজারের ঘাটতি পূরণের লক্ষ্যে এবার 3 বছর মেয়াদী 5 লাখ শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্পন্সর ভিসায় শ্রমিক নেওয়ার আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 23 অক্টোবর থেকে। বিশ্বের নন ইউরোপিয়ান 38টি দেশ থেকে কর্মী নেবে ইতালি সরকার। 23 অক্টোবর সকাল 9টা থেকে আগামী 7 ডিসেম্বর পর্যন্ত আগাম ফর্ম পূরণের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। অন্যান্য বছরের চেয়ে এবার এই আবেদন প্রক্রিয়ায় জটিল আইন প্রণয়ন করায় দক্ষ ব্যক্তি এবং সঠিক মালিক ছাড়া আবেদন করা অনেকটাই কঠিন। তবে দালাল চক্রের খপ্পর থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দালাল থেকে সাবধান থাকবেন, কারণ এই দেশের গভর্নমেন্ট জর্জা মেলোনি অত্যন্ত কঠিন আইন করছে যে মালিকদের ব্যাপারে, মালিকদের প্রত্যেক মালিকের ডকুমেন্ট 100% ওকে থাকলে ভিসা দিবে, না হলে দিবে না। ভালো মানুষ, ভালো এজেন্সি হোক আর ভালো লোক যারা এগুলি কোয়ালিফাইড লোক, ওদেরকে ফলো করবেন, আদারওয়াইজ অন্য কাউকে বিশ্বাস করবেন না। ইতালিতে শ্রমিক ঘাটতি লেগে আছে। 2023 থেকে 2025 সাল পর্যন্ত 3 বছরে 4,52,000 এবং পরে কোটা বাড়িয়ে তা 5 লাখের মতো করা হয়েছিল। 2026 সালের জন্য আবেদনকারীদের ক্লিক ডে অনুষ্ঠিত হবে 12 জানুয়ারি, 9 ফেব্রুয়ারি, 16 ফেব্রুয়ারি এবং 18 ফেব্রুয়ারি। আগাম ফর্ম পূরণকারীরা ওই দিন সকাল 9টায় ক্লিক করে তাদের আবেদন পাঠাতে পারবেন সুনির্দিষ্ট পোর্টালে। এবার স্বয়ংক্রিয়ভাবে মালিক এবং শ্রমিকের তথ্য যাচাই করে সঠিক ব্যক্তিদের ভিসার অনুমতিপত্র দেয়া হবে। ফলে বাংলাদেশিদের জন্য ঢাকায় ভিসা প্রাপ্তির ক্ষেত্রে হয়রানির শিকার হতে হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, ইতালি। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের খবর। সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে দ্বিতীয় ওয়ানডের আগে মিরপুরে অনুশীলন করছে বাংলাদেশ দল। দুপুর 2টা থেকে অনুশীলন করে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে 4 ম্যাচ পর ওয়ানডে জয়ের 7 পায় টাইগাররা। এবার সামনে সিরিজ জয়ের হাতছানি। ম্যাচের আগের দিন লম্বা সময় ফিল্ডিং সেশনের পর নেটে নিজেদের ঝালিয়ে নেন সৌম্য মিরাজরা। প্রথম ম্যাচে অপ্রত্যাশিত পারফরমেন্স করতে না পারলেও এ ম্যাচেও ওপেনিংয়ে ভরসা থাকবে সৌম্যের ওপরই। এছাড়া সিরিজে স্পিন ডিপার্টমেন্টের শক্তি বাড়াতে স্কোয়াডে যুক্ত করা হয়েছে নাসুম আহমেদকে, আর তার অন্তর্ভুক্তিতে দ্বিতীয় ম্যাচে 4 স্পিনার খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট। এদিন এমন পরিকল্পনাতে প্র্যাকটিস করেছে টাইগাররা। পেস ডিপার্টমেন্টও আসতে পারে পরিবর্তন। একাদশ থেকে ছিটকে যেতে পারেন তাসকিন আহমেদ, যুক্ত হতে পারেন তানজিম সাকিব। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পিয়ার সহ 5 দাবিতে ফের রাজপথে জামায়াত ও সমমনার দল। সনদ সই করে ভিন্ন অবস্থানের সমালোচনা বিএনপির। রাজনীতিতে অনেককে হতাশা মির্জা ফখরুলের। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি বড় চ্যালেঞ্জ। পরিবেশ নিয়ে শঙ্কা নেই ইসির। ভোটের মাঠে বিভিন্ন বাহিনীকে 8 দিন রাখার প্রস্তাব। প্রচারণায় ব্যবহার করা যাবে না ড্রোন।
এবং বগুড়া এনসিপির সমন্বয় সভার বাইরে ককটেল বিস্ফোরণ, নির্বাচন সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করার অপপ্রয়াস দেখছেন সার্জিস আলম, নিরাপত্তা জোরদার। এই ছিল সময় সংবাদে। বাংলা সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী তোহা খান তামিম। জাফর, আপনাকে ধন্যবাদ। বাংলা সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।